স্বাধীনতা সংগ্রামের 100 সশস্ত্র বিদ্রোহের ইতিহাসে আজকের বিষয় মাঝি বিদ্রোহ। বিদেশি শাসকদের বিরুদ্ধে সামগ্রিক সশস্ত্র সংগ্রামের একেবারে প্রথম সারিতে ছিল আদিবাসী সম্প্রদায়ের সংগ্রাম। বিভিন্ন আদিম জাতির সংগ্রামের মধ্যে ব্রিটিশ সরকারকে 1784 সালে সম্মুখীন হতে হয়েছিল মাঝি বিদ্রোহে, যা তিলকা মাঝির সংগ্রাম নামেও পরিচিত। মাঝি বিদ্রোহ ছিল রাজশক্তির শোষণের বিরুদ্ধে সাঁওতালদের দ্বারা সংগঠিত প্রথম সাঁওতাল বিদ্রোহ। মাঝি বিদ্রোহের পশ্চাতে ছিল সাঁওতালদের নিজ জমির উপর একচ্ছত্র অধিকার প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, পুলিশ, মহাজন ও দিকুদের অত্যাচারের হাত থেকে নিজেদের রক্ষা করার তাগিদ, এবং তার সাথে যুক্ত হয়েছিল সাঁওতাল ও পাহাড়িয়াদের স্বাধীনতার স্পৃহা, যার ফলে তারা ধ্বনি তুলেছিল তাদের নিজ দলপতির অধীন স্বাধীন রাজ্য চাই। বাংলা বিহার সীমান্ত বা রাজমহল এলাকা ছিল সাঁওতাল আদিবাসীদের দীর্ঘদিনের বাসভূমি। বংশপরম্পরায় সাঁওতাল কৃষকরা চাষের সঙ্গে যুক্ত থেকে এই এলাকার স্বাধীনতা ভোগ করত। ইংরেজরা ক্ষমতা দখল করার পর এই অঞ্চলে কোম্পানির অনুগত জমিদার ও মহাজনী ব্যবসাদারের দল ব্রিটিশ প্রভাবকে কাজে লাগিয়ে নিরীহ সাঁওতালদের শ্রমের অংশ লুট করতে শুরু করে। সাঁওতালরা প্রতিবাদ জানালেও ব্রিটিশ শাসক তাদের কথায় কর্ণপাত করল না। দিনে দিনে তাদের উপর অত্যাচার বেড়ে যেতে লাগল, এবং তা যখন সহ্যের সীমা অতিক্রম করল, তখন তারা তিলকা মুর্মুর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিল ব্রিটিশ বিরোধী গণবিদ্রোহে। তিলকা মুর্মু ছিল গ্রামের মুখিয়া বা মাঝি। আশেপাশের গ্রামের মানুষেরা তাকে চিনত তিলকা মাঝি নামেই। ঘন অরণ্য ঘেরা গ্রামের বুকে দাঁড়িয়ে তিনি হুঙ্কার দিয়ে উঠেছিলেন, অরণ্য ও জমির মালিক ভূমিপুত্র সাঁওতালরা। তাই দিকুদের হাত থেকে অরণ্য ও ভূমির অধিকার ছিনিয়ে আনার জন্য তিনি ভূমিহীন নিপীড়িত আদিবাসীদের নিয়ে গড়ে তুলেছিলেন এক দুর্ধর্ষ আদিবাসী গেরিলা বাহিনী। বাহিনীর প্রত্যেকটি যোদ্ধাকে গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিয়েছিলেন তিনি নিজে। এরপর রাতের অন্ধকারে হানা দিতে শুরু করেছিলেন ব্রিটিশ ক্যাম্প, কোষাগার ও জমিদার বাড়িগুলোর উপর, এবং সেখান থেকে লুট করা অর্থ বিলিয়ে দিতেন গরিব আদিবাসীদের মধ্যে। এইভাবে ধীরে ধীরে মাঝি বিদ্রোহ পরিবর্তিত হয় তিলকা মাঝির শালগিরা বিদ্রোহে। ভয় পেয়ে ইংরেজরা রাজমহল এলাকায় প্রচুর সেনা পাঠায়। 1784 সালে তিলকা মাঝি নিজ তীর দিয়ে ভাগলপুরের কালেক্টর ক্লিভল্যান্ডকে হত্যা করে ও জঙ্গলে লুকিয়ে বিদ্রোহীরা তার নেতৃত্বে গেরিলা কায়দায় ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। অবশেষে দীর্ঘ প্রচেষ্টার পর ইংরেজরা আহত তিলকা মাঝিকে গ্রেফতার করে। বহু বিদ্রোহী শহীদ হন। তিলকা মাঝিকে এরপর নিষ্ঠুর ব্রিটিশ বাহিনী ঘোড়ার পিছনে বেঁধে রাস্তায় টানতে টানতে গোটা ভাগলপুর শহর ঘোরায়। তারপর মৃতপ্রায় তিলকা মাঝিকে 1784 সালের 13ই জানুয়ারি
অজ্ঞান অবস্থাতেই একটি বট গাছে ঝুলিয়ে হত্যা করে। তিলকার মৃত্যু মাঝি বিদ্রোহকে কিন্তু স্তব্ধ করে দেয়নি, কারণ তিলকা মাঝির নেতৃত্ব, তার ভাষণ বিদ্রোহী সাঁওতালদের রক্তের কণায় কণায় বাজিয়েছিল স্বাধীনতা ছিনিয়ে নেবার দামামা। তাই তিলকার মৃত্যুর পরেও এই বিদ্রোহ চলেছিল 1785 সাল পর্যন্ত। মাঝি বিদ্রোহ সফলতা লাভ করতে পারেনি, কিন্তু আমাদের মনে রাখা দরকার এই বিদ্রোহে পরাজয় থাকলেও আপোষ ছিল না। সাঁওতালরা এই বিদ্রোহে নির্ভয়ে মৃত্যুবরণ করেছিল, কিন্তু আত্মসমর্পণ করেনি। বরং দেখা যায় মাঝি বিদ্রোহের পথ ধরেই 1855 সালে শুরু হয়েছিল সাঁওতাল বিদ্রোহের দ্বিতীয় পর্যায়, যা ছিল বৃহত্তম আদিবাসী অভ্যুত্থান। মাঝি বিদ্রোহ ছিল সাম্রাজ্যবাদী শোষক ইংরেজদের বিরুদ্ধে একটি সচেতন বিদ্রোহ এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায়। বড় সত্যি কথা, ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস কোনো দিন বিচার করে দেখেনি সাঁওতালদের মতন একটি নিরীহ জাতি যারা রাজনীতির ধার ধারে না, তারা কেন বেপরোয়াভাবে জীবনের মায়া ছেড়ে স্বাধীনতার জন্য মরিয়া হয়ে উঠেছিল। বস্তুতপক্ষে ভারতীয় ঐতিহাসিকেরা গণসংগ্রামের ইতিহাসকে চাপা দিয়ে যুগের পর যুগ ধরে শাসক গোষ্ঠীর ইতিহাস রচনা করে গেছেন। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়েই আজকের দিনে সময় এসেছে বর্তমান প্রজন্মকে মনে করানোর কি ভয়াবহ উৎপীড়ন ও শোষণের মুখোমুখি হয়ে আদিবাসীরা দুর্ধর্ষ ইংরেজ শাসকদের সাথে অসম সংগ্রামে নেমেছিল। তাদের এই গণসংগ্রাম থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শাসক যখন তার ক্ষমতার সীমা ছাড়িয়ে যায়, তখন সেই শাসক আর তার শাসন ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়ানো শোষিত শ্রেণীর কর্তব্য হয়ে দাঁড়ায়।